বছর একসাথে কাজ করার এক্সপিরিয়েন্স, যেটা আমি যেটা সেটা নিশ্চয় আগামী পার্লামেন্ট আশীর্বাদে সেটা কাজে লাগবে। যদি সবার সাথে সুন্দরভাবে মেলামেশা, এটাই চিরকাল মনে থাকবে। আর জীবনে তো পাওয়া কিছু নেই, এটাই যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে দীর্ঘ 8 বছর, এটাই চিরকাল ভালো। Later acceptance for it. Which are the duly accepted by me. You said car you take care of it. How will it come? See, Monastiga after tendering is ready. Surrender করে দিয়েছি। আর পাশাপাশি আমার আই কার্ড আছে, I can't start the later. So honestly, चलो see Monastiga, our member was not legislative assembly, elected from constituency. 14 মাদারিহাট এসটি, 14 মাদারিহাট এসটি, 14 Madalihat AC constituency, এসটি ST constituency, has appeared before me and has tendered his letter of resignation and has tendered letter of resignation of his seat in the house. নিশ্চিতভাবে এটা তো হওয়ারই কথা ছিল, যেহেতু আমি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছি। তো স্বাভাবিক কারণেই যেটা নীতি রীতি মেনে 14 দিনের ভিতরে আমাকে রেজিগনেশন দিতে হতো, তাই আমি আজকে স্পিকার সাহেবের হাতে মাদারিহাটের, আমি বিধায়ক ছিলাম, তো মাদারিহাটের বিধায়ক পদ থেকে আমি আজকে স্পিকার সাহেবের ঘরেকে ওনার হাতে মাদারিহাট বিধানসভার বিধায়ক হিসাবে ছিলাম, ওখান থেকে আমি ইস্তিফা দিয়েছি। আপনি আজকে দেখলাম যেটা যে নিজের চেয়ারে বসলেন না, না দেখুন, যেহেতু আমি বিধায়ক ছিলাম, অপোজিশন চিফ হুইপ ছিলাম, তো বিধায়ক এবং বিধায়ক থেকে আমি রেজিগনেশন দিয়ে দিতে স্বাভাবিক কারণে আমি চিফ হুইপে থাকলাম না, কেন বিধায়ক থাকা সুবাদে আমি অপোজিশন চিফ হুইপ ছিলাম, তো সেখান থেকে আমি ইস্তিফা দিয়ে দিতাম। স্বাভাবিক কারণে সরকার দ্বারা যেটা আমাকে চেম্বার দেওয়া হয়েছে কিংবা রুম দেওয়া হয়েছে, সেখানে বসার আমার কোনো অধিকার নেই, যেহেতু আমি রেজিগনেশন ইস্তিফা দিয়ে দিয়েছি। পাশাপাশি অপোজিশন চিফ হুইপ হিসাবে যে কার আমাকে অ্যালট করা হয়েছিল, সেই কার্ডটাও কিন্তু আমি স্পিকার সাহেবকে উইথড্র করতে বলেছি, পাশাপাশি আই কার্ডও আমি উইথড্র করতে বলেছি। সমস্ত জিনিস আমি স্পিকার সাহেবের কাছে তুলে দিয়েছি। তো তাই যে কার্ড আমাকে রোটেট করা হয়েছিল, সেই কার্ড তার সাথে যেহেতু আমি স্পিকার সাহেবকে উইথড্র করতে বলেছি, তাই সেই কার্ডে ওঠার কোনো আমার সাংবিধানিক কিংবা নিয়ম নীতি রীতি মেনে চলার কোনো অধিকার নেই। এতদিনের বিধানসভা যাত্রা কেমন লাগছে, মানে আজকে ঠিক লাগছে? নিশ্চিতভাবে যে বিধানসভায় 16 থেকে 21 এবং 21 মে থেকে নিয়ে এই জুন পর্যন্ত যে একটা এক্সপিরিয়েন্স, সবার সাথে মিলেমিশে থাকা এবং বিধানসভায় নিজের এলাকার বক্তব্য তুলে ধরা, এবং পাশাপাশি সমস্ত পশ্চিমবঙ্গের এলও সাহেব, আমাদের যিনি এলও সাহেব রয়েছেন, ওনারও কোঅপারেশন, সম্পূর্ণভাবে কোঅপারেশন, এবং আমরা সকলেই মিলে, আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছিল, আমাকে যে কাজ করতে দেওয়া হয়েছিল, সেটাকে আমি আশা করি নিশ্চিতভাবে সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি এবং সবাইকে নিয়ে আমরা সেই কাজ করতে সফল হয়েছি। এবং ওই কাজ করতে গিয়ে নিশ্চিতভাবে আমার যিনি অপোজিশন বিরোধী দলের নেতা, ওনারও সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা পেয়েছি, তাই এই কাজ করতে আমার সহজ হয়েছে। তো স্বাভাবিক কারণে 8 বছরের যে বিধানসভা থাকার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, অনুভব রয়েছে, সেটাকে কাজে লাগে আগামী দিন যখন আমরা পার্লামেন্টে নিজের বক্তব্য তুলে ধরবো, সেই এক্সপিরিয়েন্স নিশ্চয়ই কাজে লাগবে। যেহেতু এটাও একটা আইনসভা, পার্লামেন্টও একটি আইনসভা, তো স্বাভাবিক কারণে নিয়ম নীতি একটাই থাকবে। এবং বিধানসভায় যেভাবে সাধারণ মানুষের কথা তুলে ধরেছি, নিজের এলাকার চা বাগান থেকে সমস্ত জায়গা, আগামী দিনে নিশ্চিত পার্লামেন্টে নিজের এলাকার যে সমস্যাগুলো থাকবে, সেটাকে নিশ্চিতভাবে আমি তুলে ধরব। মনোজদা, আপনি জিতেছেন, এমপি হয়েছেন, কিন্তু যে এক্সপেকটেশন ছিল বিজেপি, তারা সেভাবে ভালো ফল করতে পারবে না। দেখুন, এইবার খেলতে নামলে কখনো ফল ভালো হয়, কখনো ফল খারাপ হয়। একটা ভালো টিমও কিন্তু খারাপ টিমের কাছে হেরে যায়।
তো সেখানে দুঃখ কিংবা হতাশ হওয়ার কোনো কারণে বিজেপি জিত কিংবা মানে জিতে গেলে যে একদম খুশি হয়ে গেছে, হেরে গেলে যে এখন দুঃখের মধ্যে আছে এরকম কোনো ব্যাপার নেই। আমরা নতুনভাবে সেটাকে শুরু করি, যেটা আমাদের ফল নিশ্চিতভাবে আমাদের একটা আশা ছিল যে আমরা পশ্চিমবঙ্গে ভালো ফল করবো, কিন্তু আশা অনুরূপ হয়নি। তার মানে এরকম ভাববার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গে বিজেপি শেষ হয়ে গেছে আর বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে না। বিজেপি কীভাবে ঘুরে দাঁড়াতে সেটা ভালোভাবেই জানে। 2004 সালে যখন এনডিএ গভর্নমেন্ট চলে গেছিলো, বাজপেয়ীজি সরকার চলে গেছিলো, তখন সকলে ভেবেছিল যে হয়তো বিজেপি কিংবা এনডিএ ভারতবর্ষের কিংবা কেন্দ্রে ফিরে আসতে পারবে না, কিন্তু আমাদের রাজনাথ সিংজির নেতৃত্বে, গডকরিজির নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে 2014 সালে নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরেছে। তারপরে আবার 2019 সালে তার চেয়ে বেশি সিট নিয়ে এসেছে। তো সুতরাং যে পশ্চিমবঙ্গে বিজেপির ফল খারাপ হয়েছে, আগামী দিন আর ভালো ফল হবে না, যে বিজেপি শেষ হয়ে গেছে এরকম ভাববার কোনো কারণ। আলিপুরদুয়ার থেকে আপনি জিতেছেন, আপনার কেন্দ্রে কোন বিষয়টা নিয়ে আপনি প্রথম সংসদে সরব হবেন আলিপুরদুয়ারে? দেখুন, উত্তরবঙ্গ সবসময় ডিপ্রাইভ। বিগত 34 বছরে কিন্তু বাম শাসনে উত্তরবঙ্গের সেরকম উন্নয়ন হয়নি। বিগত 2011 সাল থেকে আজকে 24 পর্যন্ত দীর্ঘ 13 বছর 14 বছর হতে চলেছে বর্তমান শাসক দলের টিএমসি, তারাও কিন্তু উত্তরবঙ্গে সেভাবে নজর দেয় নেই। শুধু বিল্ডিং হয়েছে, সাদা নীল রং হয়েছে, কিন্তু উন্নয়নের যে কথা সেটা হয়নি। শিক্ষা থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে, স্বাস্থ্য থেকে নিয়ে এখনও কিন্তু সকলকে, শুধু উত্তরবঙ্গ নয় সকল পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু স্বাস্থ্যের জন্য দক্ষিণ ভারতে যেতে হচ্ছে। আজকে দেখবেন যে উত্তরবঙ্গে ভালো একটা নিউরো সার্জন নেই, ভালো হাসপাতালের কোনো ব্যবস্থা নেই, এরকম অনেক অনুন্নয়ন আছে। তারপরে একটা বড় শিল্প যে উত্তরবঙ্গে হয়েছে, উত্তরবঙ্গ একমাত্র শিল্প হচ্ছে চা, সেই চা শিল্পর কিন্তু অবস্থা খারাপ আছে। একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, রুগ্ন অবস্থা আছে, সেদিকেও কিন্তু বর্তমান শাসক দলের রাজ্য সরকারের কোনো নজর নেই। তো নিশ্চিতভাবে আগামী দিন যে চা বাগানের সমস্যা আছে, এলাকার যে সমস্যা আছে, যেহেতু উত্তরবঙ্গ চা বাগান থেকে নিয়ে কৃষি বলয় আছে, মিউনিসিপ্যালিটি আছে, অনেক জিনিস আছে, সে সমস্ত জিনিসকে আগামী দিন পার্লামেন্টে তুলে ধরা এবং যে কাজগুলো বাকি রয়ে গেছে সেটাকে কেন্দ্র সরকারকে বলে এবং রাজ্যের সহযোগিতায় সে কাজগুলো যাতে আমরা করতে পারি সেদিকে নজর থাকে। মনস্টিকার ব্যাকআপ কার হাতে যাবে বিধানসভা? আপনার তো কোনো মতামত থাকতে পারে? দেখুন, বিধানসভায় সেটা নিশ্চিতভাবে আমরা দল করি, দলগতভাবে যেটা ডিসিশন হবে সেটা 8 বছর একসাথে কাজ করার এক্সপিরিয়েন্স, যেটা আমি ইয়েটা সেটা হিসেবে আগামী পার্লামেন্ট আশীর্বাদ সেটা কাজে লাগবে। আমাদের সবার সাথে সুন্দরভাবে মেলামেশা, এটাই চিরকাল মনে থাকবে। জীবনে তো পাওয়া কিছু নেই, এটাই যে আমাদের মধ্যে তো সম্পর্ক গড়ে উঠেছে বিগত 8 বছর, এটাই চিরকাল।